বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। দশম শ্রেণীর পাঠ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কবিতা, কবি শঙ্খ ঘোষ রচিত আয় আরো বেঁধে বেঁধে থাকি। আজকের পাঠে আমরা কবিতার প্রথম দুটো স্তবক অর্থাৎ আমাদের ডান পাশে ধস বায়ে গিরিখাদ থেকে শুরু করে আমাদের পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই অংশটুকু দেখে নেব। প্রাথমিকভাবে আমাদের এই অংশে পৌঁছানোর পূর্বে কবি সম্পর্কে কয়েকটি কথা জেনে নিতে হয়। অধুনা বাংলাদেশের বরিশালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের বর্তমান সময়ের একজন পথপ্রদর্শক কবি হলেন কবি শঙ্খ ঘোষ। শুধুমাত্র কবি বললে বোধহয় ভুল হয়। প্রাবন্ধিক, অধ্যাপক এবং অনুবাদ সাহিত্যেও তিনি তার যথেষ্ট কৃতিত্ব প্রদর্শন করেছেন। প্রেসিডেন্সি কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো করা এই মানুষটির প্রথম কাব্যগ্রন্থ ছিল দিনগুলি রাতগুলি। বাবরের প্রার্থনা, পাঁজরে দাঁড়ের শব্দ, জলই পাষাণ হয়ে আছে, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এরকম অসংখ্য কাব্যগ্রন্থ তার সুনিপুণ লেখনীতে প্রকাশ পেয়েছে। আমাদের পাঠের এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অসংখ্য পুরস্কারে ভূষিত মানুষটি, আকাদেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান, সরস্বতী সম্মান, পদ্মভূষণ কি নেই তার পুরস্কারের ঝুলিতে। সব মিলেমিশে এই মানুষটি কবি শঙ্খ ঘোষ আমাদের হৃদয়ের কোণ অলঙ্কৃত করে গেছেন। সাম্প্রতিক সময়ে করোনা মহামারীতে 2021 সালে তিনি পরলোক গমন করেন। এই বার্তা রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি। আজকের পাঠে আমরা সেই বার্তাটি উপলব্ধি করব। কবিতার প্রথম দুটি স্তবক। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে ওড়ে। প্রথম স্তবকটি। দ্বিতীয় স্তবকে আছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, আয় আরো বেঁধে বেঁধে থাকি। অত্যন্ত প্রাসঙ্গিক কবিতা। প্রতি মুহূর্তে দাঁড়িয়ে, অন্ধকার সমাজ ব্যবস্থার প্রান্তরে দাঁড়িয়ে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সমাজ ব্যবস্থার প্রাঙ্গণে দাঁড়িয়ে অত্যন্ত প্রাসঙ্গিক কবিতা। জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে নেওয়া। সমাজ ব্যবস্থার 4টে স্তম্ভ থাকে: সমাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনীতি। এই 4টি স্তম্ভ যদি নড়বড়ে হয় তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়তে থাকে। তখন যেদিকেই তাকানো যাক না কেন, তখন কিন্তু আমাদের দেখতে হয় প্রতিবন্ধকতা। মৃত্যু সেখানে ফাঁদ পেতে থাকে। কবি কবিতার প্রথম পর্বে প্রথম 4টে লাইনে আমাদের ডান পাশে ধস, অবশ্যম্ভাবী মৃত্যুর কথা বলেছেন। বায়ে গিরিখাদ, অবশ্যম্ভাবী মৃত্যুর কথা বলেছেন। মাথায় বোমারু, যুদ্ধবহুল পরিস্থিতি যা মৃত্যু ডেকে আনে তার কথা বুঝিয়েছেন। পায়ে পায়ে হিমানির বাঁধ, মৃত্যুর কথা বলেছেন। অর্থাৎ সমাজ ব্যবস্থার 4টে স্তম্ভ তা যদি নড়বড়ে হয়, ভেঙে পড়তে থাকে, তাহলে সমাজ ব্যবস্থা অতলান্তে পৌঁছে যায়। সেই অতলান্তে পৌঁছে যাওয়া নিরর্থক একটি সমাজ ব্যবস্থার কথা, অন্ধকারাচ্ছন্ন, পিঠ ঠেকে যাওয়া একটি সমাজ ব্যবস্থার কথাই কবি এখানে তুলে ধরেছেন। সামগ্রিকভাবে আমরা এই 4টি অংশের মধ্য থেকে প্রতিবন্ধক সমাজ ব্যবস্থার কথাই দেখতে পাচ্ছি। প্রতিটি সমাজ ব্যবস্থাকে, রাষ্ট্রকে এগিয়ে চলতে গেলে 4টে স্তম্ভকে সবল করে তুলতে হয়। যদি তা নিরর্থক হয়
নড়বড়ে হয়ে পড়ে, তাহলে মৃত্যু আসন্ন জেনে নিতে হয়। কবি অনুভব করেছিলেন সমাজ ব্যবস্থায় মৃত্যু আসন্ন। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, নিরুপায় অবস্থা, এ থেকে মুক্তির পথ কি কবি খুঁজতে চেয়েছেন। আর সে কথা খুঁজতে গিয়েই, তার উত্তর খুঁজতে গিয়েই কবি এখানে বলেছেন আমাদের পথ নেই কোনো, অর্থাৎ আমরা নিরুপায়, আমাদের ঘর উড়ে গেছে, শান্তির আবাসভূমি আজ অশান্তির বাতাবরণে পূর্ণ হয়েছে। তাহলে শান্তির আবাসভূমি যদি অশান্তির বাতাবরণে পূর্ণ হয়, অশান্ত হয়ে ওঠে, তাহলে ঘরের যৌক্তিকতা কোথায়? ঘর কাকে বলে? ঘর কি শুধুমাত্র বাড়ির দোচালা, তিনচালা, আটচালা, একচালা? না, তা নয়। ঘর অর্থাৎ রাষ্ট্র, ঘর অর্থাৎ সমাজ ব্যবস্থা। এবার এই রাষ্ট্র সমাজ ব্যবস্থা যদি যুদ্ধবহুল পরিস্থিতি দ্বারা পূর্ণ হয়, রাজনৈতিক দাঙ্গার আসরে পূর্ণ হয়, এই সমাজ ব্যবস্থা, এই ঘর যদি খুনি আর আসামিদের সম্পূর্ণ মুক্ত বাতাবরণে পূর্ণ হয়, তাহলে কোথায় থাকে বেঁচে থাকার আশা? না, তখন নিরুপায় অবস্থায় প্রতিক্ষণে মনের কোণে ধ্বনিত হতে থাকে। কবি সে কথাই এখানে বলেছেন, বাস্তবিকভাবে সত্য কথা। বর্তমান সমাজের প্রেক্ষিতে দাঁড়িয়ে এই কথাটি বারবার মনে হচ্ছে, কবি যখন লিখেছেন তখনও মনে হতো। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। তাই আমাদের ঘর নেই, আমাদের পথও নেই। পথ নেই অর্থাৎ আমরা নিরুপায়। কি করতে পারি? হ্যাঁ, কি করতে পারি বলে বসে থেকে বিধির দিকে তাকিয়ে থাকতে পারি না ঈশ্বর কখন বিচার করবেন। শুধুমাত্র দীর্ঘস্থায়িত্ব, দীর্ঘকালীনতার জন্য আমরা অপেক্ষার প্রহর গুনতে পারি না। তাহলে আমরা কি করতে পারি? আমাদের একটা প্রতিবাদ মুখরতার প্রয়োজন আছে। মুষ্টিদ্বয়কে সবল কঠোর করে এগিয়ে চলবার প্রয়োজন আছে। প্রত্যেকটি মানুষ যে যে কর্মে নিযুক্ত, সেই কর্মের মধ্য দিয়ে প্রতিবাদের সুর তুলে ধরার ইচ্ছে আছে, ইচ্ছে থাকা উচিত। কবি সে কথাও বলতে চেয়েছেন এখানে। তাই কবি বলছেন আমাদের পথ নেই কোনো, আমরা নিরুপায়, আমাদের ঘর গেছে উড়ে, শান্তির বাসভূমি অশান্তির বাতাবরণে পূর্ণ হয়েছে। এমন অবস্থায় আমরা কি করতে পারি? প্রশ্ন রেখে দিলেন কবি এখানে। কবি কিন্তু এখানে উত্তর দিলেন না। কেন উত্তর দিলেন না? আসলে পরে উত্তর দেবেন বলে এখানে আর উত্তর দিলেন না। কবি এর পরের অংশে চলে গেলেন, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। অত্যন্ত প্রাসঙ্গিক দুটো পংক্তি। যদি গোটা কবিতাটির একটা মূল মর্মে আঘাত করা পংক্তি থেকে থাকে, তাহলে এ দুটিই হলো সেই মর্মে আঘাত করা পংক্তি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। শিশুরা সব দেহে পরিণত হয় কিভাবে? সব শব্দের অর্থ হলো মৃতদেহ। তাহলে একটি শিশু কিভাবে মৃতদেহে পরিণত হয়? যদি সেই শিশুটির শৈশব আহত হয়, ছিন্ন হয়, কণ্টকিত হয়, তখন কিন্তু একটি শিশুর শৈশব মৃতদেহে পরিণত হয়। কবি দেখেছেন আমাদের সমাজ ব্যবস্থার শৈশব মৃতদেহে পরিণত হয়েছে। কারণ যে মানুষেরা বড়, অর্থাৎ বড় মানুষের দল যারা, তারা সমাজকে সুশিক্ষা দিতে পারছে না, শিশুদের সুশিক্ষা দিতে পারছে না। সুস্থ সংস্কৃতি মনোভাবাপন্ন মানুষের বড় অভাব আজকের দিনে। ফলে বড় মানুষের দলেদের কাছ থেকে শিক্ষা পাওয়ার কথা যে শিশুদের, তারা শিক্ষা পাচ্ছে কি? অশিক্ষা, কুশিক্ষা, কুভাষা। প্রতি মুহূর্তেই আহত হচ্ছে এই শিশুদের শৈশব। শিশুদের শৈশব আহত হওয়ার কারণেই শিশুরা সব দেহে পরিণত হলো। আর একটি শিশু যদি সব দেহে পরিণত হয়, তাহলে সেই সব দেহ আরো অনেক শিশুকে বিষিয়ে দিতে শুরু করেছে। ফলে কি দাঁড়ায়? শিশুদের সব এখানে সেখানে ছড়িয়ে আছে, যা সমাজের জন্য, আমাদের সমাজের জন্য সত্যি আগামী সময়ের জন্য মর্মান্তিক হয়ে গেছে। কবি এই দুটি পংক্তির মধ্য থেকে সে কথা বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমাদের সমাজ ব্যবস্থা, যেখানে কিনা শৈশব সুন্দরভাবে স্নিগ্ধভাবে ফুলের মতন বেড়ে উঠবে, তা হচ্ছে কোথায়? হচ্ছে না। সমাজ নীতি,
অনৈতিক রাজনীতি, দুর্নীতি সমস্ত দ্বারা প্রভাবিত হয়ে শৈশব আজ ছিন্ন, আহত, কণ্টকিত। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি প্রশ্ন রাখছেন। তাহলে আমাদের অস্তিত্ব রক্ষার পথ কি? প্রশ্ন রেখে দিলেন যে আমরাও এভাবেই মরব, একটা শৈশবকে মৃত্যু বা মৃতদেহে পরিণত হতে দেখে চুপচাপ বসে থাকব? আমরা তার জন্য প্রতিবাদে মুখর হব না। আমরা মিথ্যাকে আশ্রয় করেই এগিয়ে চলতে থাকব। আমরা মিথ্যাকেই প্রতি মুহূর্তে প্রশ্রয় দেব। কবি প্রশ্ন রাখছেন, আমরাও এভাবেই মরব? সবার কাছে প্রশ্ন রাখলেন, পাঠক শ্রেণীর কাছে প্রশ্ন রাখলেন। কবি জানেন পাঠক শ্রেণীর মধ্য দিয়ে তার বার্তা ছড়িয়ে পড়বে দিক বিদিকে। আমাদের পথ নেই আর, আরও বেঁধে বেঁধে থাকি। তাই শেষে গিয়ে কবি নিরুপায় হয়ে বললেন, আমাদের আর কোনো পথ নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। সমাজনীতি, সংস্কৃতি ধুলোয় লুটোচ্ছে, রাজনীতি, অর্থনীতি রক্তাক্ত হয়ে গেছে, পথের উপর পড়ে আছে। এমন পরিস্থিতিতে আমাদের আর কোনো পথ নেই। আর এই চার নীতির দ্বারা আমাদের শৈশব তা ক্রমশ মৃতদেহে পরিণত হতে শুরু করেছে। যে মৃতদেহ আগামী সময় সমাজকে বিষিয়ে দেবে। তাই আমাদের কি করা উচিত? আরও বেঁধে বেঁধে থাকি। অর্থাৎ এসো আমরা সহাবস্থান, সহানুভূতিশীলতা এবং সহমর্মিতার এক মানবিক বন্ধনে নিজেদের বেঁধে নিই। এই কবিতাটার মূল সুর এখানেই। তিনটি সহাবস্থান, সহানুভূতিশীলতা এবং সহমর্মিতা। সহাবস্থান পাশাপাশি থাকা, হিংসা দাঙ্গা নয়। সহানুভূতিশীলতা অন্যের দুঃখে কাতর হওয়া। সহমর্মিতা সত্যি মন থেকে তার পাশে প্রতিক্ষণেই থাকা, তাকে আপন করে নেওয়া। এই তিনটি এর মধ্য দিয়েই প্রকৃত মনুষ্যত্ববোধের অঙ্গীকার জন্মায়। কবি তাই চাইছেন যে আমাদের আর কোনো পথ নেই, এসো আমরা এবার সবাই মিলেমিশে থাকি। অনেক হয়েছে অহেতুক রাজনৈতিক দাঙ্গা, অর্থনৈতিক সংঘাত, অহেতুক কুসংস্কৃতির বন্ধন, অর্থের লালসায়। সেগুলো দূরে রেখে কবি চাইছেন এসো আমরা সবাই মিলেমিশে থাকি, অশুভ শক্তির কাছে আত্মসমর্পণ না করে মিলেমিশে থাকি। এটা বলতে চাইছেন। আশা করি তোমাদের এই দুটো স্তবক সম্পর্কে যা কিছু জানার বুঝতে পেরেছ। তবুও যদি সমস্যা হয় নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখো। আর হ্যাঁ, এই অংশটা থেকে যে প্রশ্নগুলো হতে পারে, আমরা এবার প্রশ্নগুলো একটু দেখে নেব, অনুশীলন করব সেটা। কবিতার প্রথম পর্বে কবি যে সামাজিক পরিস্থিতির কথা বলেছেন, প্রতিবন্ধক সামাজিক পরিস্থিতির কথা। কবিতার প্রথম পর্বে আমি বলেছি 4টে লাইন, 4টে মৃত্যুর কথা বলেছি। এক, ডান পাশে ধস, বায়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই 4টের অর্থই হলো প্রতিবন্ধক সামাজিক পরিস্থিতি যা মৃত্যু আনয়ন করতে পারে। আর সেই মৃত্যু কি করতে পারে? সমাজকে ক্রমশ অতলান্তে পৌঁছে দিতে পারে। কবিতার প্রথম পর্বে এই প্রতিবন্ধক সমাজের কথা বললেন, সেটা তোমরা লিখবে। দ্বিতীয়, আমাদের পথ নেই কোনো। কেন কবির এই অসহায়তা? কবির এই অসহায়তার কারণ কি? কবি দেখেছেন সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাজ ক্রমশ বিষিয়ে গেছে। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমাজনীতি সব ক্রমশ অন্ধকারে নিমজ্জিত। এই অন্ধকারে নিমজ্জিত সামাজিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং সংস্কৃতি থেকে বেরিয়ে আসার এক দুর্বার প্রচেষ্টা কবির মধ্যে আমরা প্রতিক্ষণেই প্রতিফলিত হতে দেখেছি। আর সেই প্রতিফলনের এক সুন্দর সৃষ্টি হলো আরও বেঁধে বেঁধে থাকি কবিতা। এই অসহায়তার কারণ হলো আসলে মনুষ্যত্বকে জাগিয়ে তোলা, একসঙ্গে থাকা এবং ওই সহানুভূতিশীলতা, সহমর্মিতা, সহাবস্থানের বাতাবরণে থাকা। তাহলে আমাদের পথ নেই কোনো। কেন কবির এই অসহায়তা? অসহায়তার কারণ কি? কবি দেখেছেন সমাজ ক্রমশ ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। কবি তাই অসহায়ভাবে এই উক্তিটি প্রকাশ করেছেন। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমি এটি নিয়ে আলোচনা করলাম একটু আগে। আমাদের শিশুদের সব, শিশুরা কিভাবে শবদেহে পরিণত হয়েছে? স্বাভাবিকভাবে শিশুরা শবদেহে পরিণত হয় কিভাবে? বিভিন্ন রকমের দূষণের মধ্য দিয়ে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যদি ভাবো মনের মধ্যে যে দূষণ তাহলে কেমন। ধরে নাও দৃশ্য দূষণ। তুমি তোমার ছোট্ট শিশুটির হাত ধরে ছোট্ট
ভাই কিংবা বোনের হাত ধরে বাজারে গিয়ে দেখলে সেখানে পশু বলি হচ্ছে, রক্তে ভিজে গেছে পাশের মাটি, ছোট্ট শিশুটি আঁতকে উঠল, ভয়ে জড়িয়ে ধরল তোমায়। দৃশ্য দূষণ। এরকম বহু ঘটনার সাক্ষী হয়ে একটি শিশু ক্রমশ মানসিকভাবে বিষিয়ে যেতে থাকে। কুসংস্কৃতি, কুশিক্ষা, দুর্ভাষা প্রয়োগের ক্ষেত্রে আমরা আজ বড়ই দক্ষ। কবি বলছেন তাও শিশুকে শবদেহে পরিণত করে তোলার জন্য যথেষ্ট। এছাড়া তো আরো অসংখ্য কিছু রয়েছে। তাহলে শিশুরা কিভাবে শবদেহে পরিণত হয়? তাদের সুশিক্ষা প্রদান করতে না পারা, সুসংস্কৃতিতে বইয়ে দিতে না পারা, তাদের সামনে এক সুন্দর পৃথিবী উপহার না দিয়ে অসুন্দরের জয়গান করতে থাকা শিশুকে শবদেহে পরিণত করে তোলার পক্ষে যথেষ্ট। তা থেকে মুক্তির পথ কি? কবি তা থেকে মুক্তির পথ দেখেছেন, আয়ারও বেঁধে বেঁধে থাকি। কোনো যখন পথ থাকে না তখন একটা পথ থাকে, অন্তত শেষে যে কটি মানুষ অবস্থান করছে, অবশিষ্ট রয়েছে, শুভ শক্তি বা শুভ বুদ্ধি সম্পন্ন যে কটা মানুষ অবশিষ্ট রয়েছে, তারা সবাই মিলে হাতে হাত মিলিয়ে প্রচেষ্টা করা শেষবারের জন্য। কি প্রচেষ্টা করা? অন্তত সমাজকে শুদ্ধিকরণের পথে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করা। কবি সেভাবেই মুক্তির পথ দেখতে চেয়েছেন। 4, এই মুহূর্তে মরে যাব নাকি? উদ্ধৃত অংশের মরে যাওয়া কোন অর্থকে প্রকাশ করছে? এখানে মরে যাওয়া কিন্তু চোখ বন্ধ করে মরে যাওয়ার কথা বলা হচ্ছে না। এখানে মরে যাওয়া কথার অর্থ হলো নিজের সত্তাকে বিসর্জন দেওয়া, নিজের সত্তাকে অশুভ শক্তির কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করিয়ে দেওয়া, তাকে মরে যাওয়া, এই শব্দের মধ্য দিয়ে কবি ব্যঞ্জনার্থ রূপে প্রকাশ করতে চেয়েছেন। আমি আবার বলি, মরে যাওয়া মানে এখানে কিন্তু পঞ্চভূতে বিলীন হয়ে যাওয়া নয়, মানে চোখ বন্ধ করে মরে যাওয়া নয়। এখানে মরে যাওয়া শব্দটির অর্থ হলো নিজের সত্তাকে অন্য শক্তির কাছে, অশুভ শক্তির কাছে বিকিয়ে দেওয়া, আত্মসমর্পণ করে নেওয়া, একে মরে যাওয়া বলতে চেয়েছেন কবি। তা থেকে মুক্তির পথ কি? আসলে তা থেকে মুক্তির একটাই পথ, প্রতিবাদ করা। আয়ারও বেঁধে বেঁধে থাকি, শুভ শক্তি সম্পন্ন, শুভ বুদ্ধি সম্পন্ন অবশিষ্ট সমাজের মানুষ কজন মিলে আবার সমাজকে শুদ্ধিকরণের পথে এগিয়ে নিয়ে চলা। কবি সে কথা বলতে চেয়েছেন। আমাদের পথ নেই আর। কবির এমন উক্তির কারণ কি? কবি দেখেছেন। কি দেখেছেন? কবি দেখেছেন সমাজের 4টে স্তম্ভই তাতে ধস লেগেছে, আর সেই ধস লাগার কারণে মৃত্যু আসন্ন। এমন পরিস্থিতিতে কবি তাই এমন উক্তি করেছেন, আমাদের পথ নেই আর। অর্থাৎ এমন পরিস্থিতিতে আর পথ নেই, এর অর্থ হলো আমাদের এবার উঠে দাঁড়াতে হবে। মানে এবার বাঁচার একটাই পথ, ওঠা। উঠে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, এবং অশুভ শক্তির কাছে মাথা নোয়ানো নয়, নিরুপায়ভাবে মাথা নোয়ানো নয়। শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী। কবি যেন সে কথা বলতে চেয়েছেন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। অনুশীলন পর্যায়ে যে 5টা প্রশ্ন দিলাম, এগুলো লিখো। তোমাদের যে জায়গাগুলো মনে হবে জিজ্ঞাস্য, অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। আর পরের ক্লাসের জন্য, অর্থাৎ এই কবিতার শেষ স্তবকটির জন্য অপেক্ষা করো। নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ক্লাস করে নেব। সকলকে ধন্যবাদ।